আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বন্ধু নমস্কার। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিলেন না উস্কে দিলেন? মমতা ব্যানার্জিকে গৃহবন্দী করার হুমকি দিলেন না তাকে আরো বেশি করে বাইরে বেরিয়ে আন্দোলনে নামার জন্য প্ররোচিত করলেন? শুভেন্দু অধিকারী যেটা করলেন, যে ভাষায়, যেভাবে, যে কায়দায় তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এক ধরনের হুমকি দিলেন, মানে রাজনৈতিক বিশেষজ্ঞদের ভাষায় বা রাজনৈতিক নেতাদের ভাষায় এটা এক ধরনের হুমকি। তাতে কি বিজেপির ভবিষ্যৎ উজ্জ্বল হলো, না বিজেপির জন্যই বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়ে গেল? শুভেন্দু অধিকারী যে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন বাইরে বেরোনোর দরকার নেই, তিনি বাড়িতেই থাকুন, ফেসবুক করুন, আর তিনি কি মানে যাতে বাইরে বেরোতে না পারেন তার ব্যবস্থা তিনি করবেন, সেটা কি একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বলতে পারেন? আমাদের দেশের সংবিধান কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বা প্রধানমন্ত্রীকে এইরকম কি সুযোগ দিয়েছে যে তিনি কোনো ব্যক্তির, কোনো নাগরিকের, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হতে পারেন, তিনি সাংসদ হতে পারেন, তিনি বিধায়ক হতে পারেন, তিনি কোনো দলের নেতা হতে পারেন, এমনকি তিনি রিক্সাওয়ালা, তিনি কৃষক, তিনি মজদুরও হতে পারেন, তিনি যে কোনো ভারতীয় নাগরিক হতে পারেন, তার যে সংবিধান প্রদত্ত স্বাধীনতাগুলো রয়েছে, অধিকারগুলো রয়েছে, সেগুলো কি খর্ব করতে পারেন? তার ওপরে নিজে থেকেই মুখ্যমন্ত্রী হিসেবে অথবা প্রধানমন্ত্রী হিসেবে সেগুলোর ওপরে কি কোনো রেস্ট্রিকশন আরোপ করতে পারেন? একজন নাগরিক আমাদের দেশের সংবিধানে মৌলিক অধিকার অনুযায়ী সারা ভারতবর্ষে স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন। একজন নাগরিক মন খুলে কথা বলতে পারেন, তার বাক স্বাধীনতা রয়েছে, নিজের মত প্রকাশ করার স্বাধীনতা রয়েছে, তার চলাফেরার স্বাধীনতা রয়েছে, তার আরো অনেকগুলো মৌলিক স্বাধীনতা রয়েছে, মৌলিক অধিকার রয়েছে। সেগুলোকে খর্ব করার অধিকার কি কোনো রাজ্যের নেতা বা কোনো মন্ত্রী, কোনো ব্যক্তিকেই কি দেয়া হয়েছে? একেবারেই পারে না বলেই এই বক্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারী হয়তো মুখ ফসকে বলে দিয়েছেন, হয়তো বা অভিজ্ঞতার অভাবের কারণে, যদিও মন্ত্রী হিসেবে তিনি এর আগে কাজ করেছেন, যদিও বিরোধী দলনেতা হিসেবে কাজ করেছেন, যদিও রাজনৈতিক নেতা হিসেবে তার দীর্ঘ পরিচিতি রয়েছে, যদিও তিনি দেশের সংসদের সদস্য ছিলেন, তিনি বিধানসভার সদস্য ছিলেন, সুতরাং সেদিক থেকে হিসেব করলে তিনি তো একজন প্রবীণ এবং অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক নেতা। তার তো এগুলো আপনার এমনিতেই খামখেয়ালিপূর্ণভাবে বলার কথা না। কিন্তু তিনি যেটা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে, মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে যা নিয়ে এখন প্রবল বিতর্ক তৈরি হয়েছে, তা কি তিনি বলতে পারেন? আমাদের দেশের সাংবিধানিক কাঠামো অনুযায়ী তিনি বলতে পারেন না, একেবারে নিঃসন্দেহে বলে দেওয়া যায় যে তিনি এ কথা বলতে পারেন না, বরং যা তার করা উচিত তিনি তার ঠিক বিপরীত কথা বলেছেন। যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৃণমূলের সর্বভারতীয় চেয়ারপারসন ইত্যাদি পরিচিতির বাইরে যদি একজন নাগরিক হিসেবে দেখি, শুধুমাত্র একজন ভারতীয় নাগরিক, তাহলেই যেহেতু তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সেহেতু মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর দায়িত্ব হলো মমতা বন্দ্যোপাধ্যায় বা যে কোনো নাগরিক যাতে স্বাধীনভাবে তার রাজ্যের মধ্যে তার সমস্ত অধিকারগুলো ভোগ করতে পারেন, তিনি যাতে চলাফেরার ওপরে কেউ হস্তক্ষেপ করতে না পারে, তার স্বাধীনতা কেউ যাতে খর্ব করতে না পারে, তাকে যাতে কেউ গৃহবন্দী করে রাখতে না পারে, তিনি মুক্তভাবে কথা বলবেন আইনের মধ্যে থেকে, অতি অবশ্যই সংবিধানের সীমার মধ্যে থেকে, তা যাতে কেউ রুদ্ধ করতে না পারে, সেগুলো নিশ্চিত করার কাজটা তো মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী তো রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি তো এই সরকারটার প্রধান,
তার ওপরেই পুরো দায়িত্ব রয়েছে যে তার রাজ্যের নাগরিকরা যাতে সঠিকভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, সবকিছু করতে পারে। সেক্ষেত্রে তিনি এই কথা যদি বলতেন যে আপনি ইচ্ছে মতো আপনার কথা বলুন, আপনি যখন যেখানে খুশি সেখানে যান, আপনার চলাফেরার ওপরে কোনো ধরনের বাধাবিঘ্ন যাতে না আসে সেটা আমি নিশ্চিত করব, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী। এই কথা তিনি বলতে পারতেন, এই কথা বলা তার অধিকারের মধ্যে পড়ে। কিন্তু আপনি যাতে চলাফেরা করতে না পারেন, বা আপনি যাতে বাইরে বেরোতে না পারেন, বা আপনি যাতে যা খুশি তা বলতে না পারেন, তা আমি দেখব, এইরকম তো কোনো কথা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন না, বা আমাদের দেশে কেউ বলতে পারেন না। এই কারণে স্বাভাবিকভাবেই রাজনৈতিক দৃষ্টিতে যদি দেখি, একটা আইনি দৃষ্টি, সেক্ষেত্রে তো মুখ্যমন্ত্রী এটা বলতে পারেন না, আমি তো বললামই। ফলে তৃণমূল একটা হাতে বড় ধরনের রাজনৈতিক অস্ত্র পেয়ে গেছে, একটা আইনি অস্ত্র পেয়ে গেছে বলা যায়, যে অস্ত্র তারা ব্যবহার করতে পারে সুপ্রিম কোর্টে মামলা করার মধ্য দিয়ে। তারা আদালতে গিয়ে বলতে পারে যে দেখুন, রাজ্যের যদি মুখ্যমন্ত্রী যদি এরকম কথা বলেন, তার মানে বোঝা যায় যে রাজ্যে মানুষের যে সাংবিধানিক অধিকারগুলো সেগুলো আর সুরক্ষিত না। এই কথা তারা বলতেই পারে এবং সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করতে পারে। এটা তাদের কাছে একটা বিরাট বড়, আমি বলবো যে আইনি লড়াইয়ের অস্ত্র তারা পেয়ে গেছে। এটা গেল একটা দিক। আর একটা দিক হলো যে একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু, বা তার পার্টি তৃণমূল কংগ্রেস কিন্তু একটা রাজনৈতিক অস্ত্র পেয়ে গেছে হাতে। এটা শুভেন্দু অধিকারী একেবারে সুন্দরভাবে সাজিয়ে তাদের হাতে তুলে দিয়েছে। এই অস্ত্রটাকে তারা কাজে লাগিয়ে বাংলার সাধারণ নাগরিকদের তারা বোঝাতে পারবে যে দেখো, তোমরা যে পরিবর্তন করেছিলে, তোমরা যে পরিবর্তন চেয়েছিলে এবং তোমরা সেটা করেছো, যেটা তোমরা মনে করেছিলে যে পরিবর্তন হলে বাংলা আরো এগিয়ে যাবে, এতদিন বাংলা যে অবস্থায় ছিল তার চেয়ে অনেক বেশি এগিয়ে যাবে, তোমাদের স্বাধীনতাগুলো তোমরা ভোগ করতে পারবে, তোমাদের কেউ কোনো রকমের কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। কিন্তু এখন দেখো বাংলা তোমরা কোন জায়গায়, মানে তোমরা যাদেরকে জিতিয়েছো সেই বিজেপি কোন জায়গায় বাংলাকে নিয়ে এসেছে, যে এখন মুখ্যমন্ত্রী পর্যন্ত দায়িত্বশীল বা সর্বাধিক দায়িত্বশীল পদে থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত বলছেন এই রকম, মানে এক ধরনের হুমকি দিচ্ছেন। তো সুতরাং তোমরা বুঝে নাও তোমরা কাকে ক্ষমতায় এনেছো। এই কথা বলার বোঝানোর সুযোগ তারা পেয়ে গেছে এবং অলরেডি তো তৃণমূলের নেতারা শুরু করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন যদি আবার আরো বেশি, মানে বাম জমানায় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি, যে অ্যাগ্রেসিভ মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর মাথা ব্যথার কারণ হয়েছিল বা শেষ পর্যন্ত সিপিএম এর পতনের কারণ হয়েছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যদি, বয়সটা যদিও অনেকটা হয়েছে কিন্তু মানসিকভাবে তো তিনি ভেঙে পড়েননি, তিনি যদি আবার সেই রূপ ধারণ করেন, তিনি যদি আবার সিদ্ধান্ত নিয়ে নেন যে আমি আর 6 মাস 1 বছর অপেক্ষা করব না, যেহেতু তারা এই পর্যন্ত এগিয়ে গেছে সেহেতু আমি এখন এই মুহূর্তেই আমি ময়দানে নামবো বলে যদি তিনি সিদ্ধান্ত নেন, মুখ্যমন্ত্রী কি পারবেন আদতে? মুখ্যমন্ত্রী কি পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে রাখতে এইভাবে? তিনি যাতে ঘর ছেড়ে বেরোতে না পারেন সেটা কি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চিত করতে পারবেন? যদি ধরুন, আমি তর্কের খাতিরে বলছি কথাটা, যে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় এবার সিদ্ধান্ত নিলেন যে তিনি আগামী কোনো একটা দিন থেকে রেগুলার তিনি বেরোবেন, আন্দোলন করবেন, ইত্যাদি ইত্যাদি তিনি করবেন সংবিধান অনুযায়ী আইনের সীমানার মধ্যে থেকে, তিনি তা জানিয়ে দিলেন। এবার পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বাধীন সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকার সিদ্ধান্ত নিল যে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্দোলন করতে দেওয়া হবে না, তাকে বাইরে বেরোতে দেওয়া হবে না এবং তাকে একরকম গৃহবন্দী করে রাখা হবে। এটা কি বেশিক্ষণ সম্ভব হবে? ধরুন করলো এরকমটা, তৃণমূল তো আর বসে থাকবে না, তৃণমূল তাদের টিম পাঠিয়ে দেবে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টের টিম চলে যাবে, গিয়ে বলবে যে এই দেখুন এই অবস্থা, আপনার বাংলাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘর ছেড়ে বেরোতে পারছেন না, তাকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। সুপ্রিম কোর্ট তো আর চুপ থাকতে পারবে না, কারণ দেশের সংবিধান অনুযায়ী দেশটা চলছে কিনা সেটা বিচার বিশ্লেষণ করার ক্ষমতা তো সুপ্রিম কোর্টের রয়েছে। সুপ্রিম কোর্ট যদি দেখে যে কোনো নাগরিকের মৌলিক অধিকার খর্ব হচ্ছে, তাহলে সুপ্রিম কোর্ট তো সেখানে নাক গলাবে। এবার সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দিয়ে দেয় যে এইগুলো একেবারেই
গ্রাহ্য করা হবে না, তাকে তার স্বাধীনভাবে চলাফেরা করার, আন্দোলন করার, বাইরে বেরোনোর সুযোগ দিতে হবে। বরং অতিরিক্ত নিরাপত্তার নির্দেশও যদি সুপ্রিম কোর্টের তরফ থেকে দিয়ে দেয়া হয়, তাহলে কি করতে পারবে? এবার সুপ্রিম কোর্টের নির্দেশ তো মানতেই হবে। রাজ্য সরকার, কেন্দ্র সরকার সবার জন্য মান্য। এবার এই রকম কোনো ঘটনা যদি ঘটে, মানে এই রকম কোনো পরিস্থিতি যদি বাংলার মাটিতে তৈরি হয়, তাহলে সেটা বিজেপির জন্য কি ভালো হবে? বাংলার মানুষ দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলে পরেই দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ, আমি বাদ বাকি আপনার মাধ্যমগুলো বাদ দিলাম, শুধুমাত্র ফেসবুক পেজে মমতা বন্দ্যোপাধ্যায় একটা পোস্ট করলে, সেটা ছবি পোস্ট করুন অথবা সেটা ভিডিও পোস্ট করুন অথবা তিনি লাইভই করুন, মুহূর্তের মধ্যে সেটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ব্যাপকভাবে হাজার হাজার মানুষ তাতে একরকম ঝাঁপিয়ে পড়ে লাইক করার জন্য, লাভ রিয়েক্ট দেওয়ার জন্য, তাকে সমর্থন করে নিজের মন্তব্য প্রকাশ করার জন্য। এই রকমটা বাংলাতে আর কোনো নেতার ক্ষেত্রে দেখা যায় না। এটা একেবারে ফ্যাক্ট একটা, যেহেতু আমি জিনিসগুলোর দিকে লক্ষ্য রেখে আসছি, আমি এটা একেবারে পরিষ্কারভাবে বলতে পারি যে বাংলার মাটিতে আর কোনো রাজনৈতিক নেতা নাই। সে সিপিএম এর নেতারাই হোক, সে কংগ্রেসের নেতারাই হোক, অথবা সে বিজেপির নেতারাই হোক, বাংলার মাটিতে আর কোনো রাজনৈতিক দলের কোনো নেতা নাই যার কোনো পোস্ট সোশ্যাল মিডিয়াতে এলে পরে বাংলার মানুষ এইভাবে ঝাঁপিয়ে পড়ে সমর্থন করার জন্য, সমর্থন প্রকাশ করার জন্য। তো এতে বোঝা যায় যে ভদ্রমহিলাকে কিছুদিন আগে পর্যন্ত মানে ব্যর্থ মুখ্যমন্ত্রী, তার রাজত্বে বাংলা শেষ, তিনি বাংলাকে বাংলাদেশ বানাতে চান, ইত্যাদি অনেক কথা বলে টোলে তাকে যে কোনো মূল্যে ক্ষমতা থেকে সরাতে হবে বলে তার বিরুদ্ধে লড়াই আন্দোলন করা হয়েছিল, এবং শেষ পর্যন্ত তাকে যে কোনোভাবেই হোক তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। মাত্র 3.5 মাসও বোধ হয় এখনো পর্যন্ত হয়নি, তিনি স্বমহিমা উজ্জ্বল হয়ে গেছেন। তার এইরকম ক্রেজ এত অল্প সময়ের মধ্যে, এটা কি বিজেপির জন্য খুব গভীরভাবে বিচার বিশ্লেষণ করার বিষয় না? বিজেপির জন্য কি এটা আত্মসমীক্ষার বিষয় না? যে ভদ্রমহিলার বিরুদ্ধে বিজেপির নেতারা এত কথা বললেন, সাংঘাতিক সব অভিযোগ তুলে ধরলেন মানুষের সামনে, সে ভদ্রমহিলা মানুষের কাছে আজকে পর্যন্ত ভিলেন হলেন না। সে মহিলাকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হয়েছে ঠিকই, কিন্তু মানুষের দরবারে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করা সম্ভব হয়নি। তিনি এখনো পর্যন্ত মানুষের কাছে সেই আগের মতন, বা বলা যায় আগের চেয়ে তার ক্রেজ বেড়েছে, বা আগের চেয়ে তার প্রতি মানুষের আগ্রহ বেড়ে গেছে। এটা কেন হয়েছে? এটা কি আত্মসমীক্ষার বিষয় না? যখন বিজেপির আত্মসমীক্ষা করার দরকার, যখন বিজেপির নেত্রীদের বিরুদ্ধে সারা বাংলাতে নানান ধরনের অভিযোগ, কোথাও তোলাবাজির অভিযোগ, কাটমানির অভিযোগ, নানান ধরনের অভিযোগ, এছাড়া তো মার্ডার এগুলি তো চলছে মাঝে মাঝে, এখানে ওখানে শোনাই যাচ্ছে। তাছাড়া বিজেপির ভেতরে আভ্যন্তরীণ কোন্দল এখন প্রকাশ্যে চলে আসছে। ভিডিও সোশ্যাল মিডিয়া তো কি, সেই মেইনস্ট্রিম মিডিয়াগুলো, পুরোনো মেইনস্ট্রিম মিডিয়াগুলো পর্যন্ত সেই ভিডিও দেখাতে বাধ্য হচ্ছে বিজেপির ভেতরের ঝামেলার জন্য। তখন বিজেপির যখন অনেক সতর্ক হওয়া উচিত ছিল, তখন কি বিজেপি ভুল রাস্তায় চলতে শুরু করেনি? বিজেপি কি এভাবে বাংলাতে বেশি দিন এভাবে কি খবরদারি করতে পারবে? রাজত্ব করতে হলে যে ধরনের দায়িত্ব জ্ঞান সম্পন্ন হওয়া উচিত বাংলার বিজেপি, বঙ্গ বিজেপি বা বিজেপি নেতৃত্বাধীন সরকার, সেই দায়িত্ব সচেতনতার প্রমাণ কি রাখতে পারছে? আপনাদের কি মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একরকম গৃহবন্দী করার যে পরোক্ষ হুমকি বলে যেটা বলা হচ্ছে শুভেন্দু অধিকারী দিয়েছেন, সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শাপে বর হবে? আদতে কি এটা তৃণমূল কংগ্রেসের পুনরুজ্জীবনে বা পুনর্মিলনে বিরাট বড় আপনার অনুঘটক হিসেবে কাজ করবে? জানান আপনাদের মতামত স্বাধীনভাবে ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, তৃণমূল কংগ্রেস ছেড়ে 20 জন সাংসদ যখন একদম ভোটের রেজাল্ট বেরোতেই
তারা এনডিএ কে সমর্থন করতে চলে গেলেন। তখন থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠে আসছিল যে দলত্যাগ বিরোধী আইন, ভারতবর্ষের সংবিধানের 10th শিডিউল, সেগুলোর কি কোনো আর দাম রইল না? এবং সেখান থেকে এই মুহূর্তে বড় সড়ো একটা আপডেট যেটা উঠে আসছে, অভিষেক ব্যানার্জি, আপনাদেরকে জানিয়েছিলাম 7 দিন আগেই একদম সরাসরি ওম বিড়লার নাম করে এবং 20 জন সাংসদের নাম করে সরাসরি একটি পিটিশন দাখিল করেছিলেন সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং সেইখান থেকেই এই মুহূর্তে সরাসরি বড় সড়ো আপডেট যেটা উঠে এসেছে, দেশের প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চ, তাদের তরফ থেকে এই 20 জন সাংসদকেই সরাসরি নোটিশ সার্ভ করা হয়েছে। এবং নোটিশ সার্ভ করা হয়েছে শুধু এই 20 জনকে তাই নয়, একদম এই 20 জন যদি সরাসরি সঠিক উত্তর সুপ্রিম কোর্টের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে না পারে, তাহলে এই 20 জনেরই সাংসদ পদ চলে যেতে পারে। এবং এই ক্ষেত্রে রীতিমতন সরকারি যে সলিসিটর জেনারেল তুষার মেহতা, তাকে আজকে নাকানি চোবানি খেতে আমরা দেখলাম সুপ্রিম কোর্টে। তার কারণ তার বক্তব্য ছিল যে আপনি এদের 20 জনকে নোটিশ দিচ্ছেন ঠিক আছে, কিন্তু কাইন্ডলি মিলর্ড আপনি দেশের যে স্পিকার, লোকসভার স্পিকার, তাকে নোটিশ দেবেন না। তার কারণ এর আগে সুপ্রিম কোর্ট একই ধরনের একটি মামলার ক্ষেত্রে স্পিকার ওম বিড়লাকে নোটিশ সার্ভ করেছিল এবং সেটা শিবসেনার থেকে যখন 6 জন সরাসরি ছেড়ে চলে গিয়েছিলেন সিন্ধে কোর্টে এবং সেটাকে মান্যতা দিয়েছিলেন স্পিকার ওম বিড়লা, সেই সময় আমরা দেখতে পেয়েছিলাম সুপ্রিম কোর্টের নোটিশ সার্ভ করা হয়েছিল স্পিকার ওম বিড়লাকে। তাই আজকে এই সামগ্রিক ঘটনাটা কিন্তু আরো অনেকটাই এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ। এবার কি সরাসরি 20 জন তারা একদম ব্যাক টু প্যাভিলিয়ন, আবার কালীঘাট তৃণমূলে ব্যাক করবেন? ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি কাসেম সিদ্দিকী, তিনি ঋতব্রত তৃণমূল থেকে আবার ব্যাক টু প্যাভিলিয়ন, একদম মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, আমাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ইত্যাদি ইত্যাদি বলেছেন। কিন্তু এই সামগ্রিক বিষয়টা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যেভাবে গিয়েছে, সেটাকে নিয়ে কি বলছেন তৃণমূল কংগ্রেসের একজন আইনজীবী এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আপনারা শুনুন, তারপর আসছি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা। तो जो आर्टिकल 32 पिटीशन फाइल किया था अभिषेक बनर्जी, जो 20 एमपी जो डिफेक्शन जो डिस्क्वालिफाइड हो गया नया पार्टी फॉर्म करने के लिए एनसीपीआई, तो उसको उस पिटीशन में आज अभी सुप्रीम कोर्ट ने नोटिस इशू कर दिया। पहले तो नोटिस सबका अगेंस्ट में इशू किया था, वो सॉलिसिटर जनरल तुषार मेहता उन्होंने वेट कर रहे थे पीछे चेयर में बैठ के। जब नोटिस इशू कर दिया वो सामने आ गया, बोला ना हम तो स्पीकर का होकर अपियर कर रहे हैं, नोटिस मत इशू करिए स्पीकर के अगेंस्ट में। तो ऐसा है, वो अपियर कर गया, इसलिए नोटिस नहीं इशू हुआ। लेकिन और 20 जो एमपी है उसका अगेंस्ट में नोटिस इशू कर दिया, वो हियरिंग होगा। अभी शुरुआत है, अभी तो पार्लियामेंट का एमपी लोग को किया, इसका बाद एमएलए लोग का करेंगे, देखते हैं बाजू में कितना जोर है वो भी देखेंगे। আপনারা শুনলেন কল্যাণ ব্যানার্জির বক্তব্য। এবং গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হচ্ছে এই মুহূর্তে যে সারা ভারত জুড়ে দলত্যাগ বিরোধী আইন, এটাকে অবশ্যই কিন্তু আরো কঠিন করার একটা জায়গা। অনেকেই বলছেন যে 2/3 যদি সরাসরি একটা দল ছেড়ে অন্য দলে গিয়ে যুক্ত হয়, তাহলে তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন লাগু হবে কি হবে না, সেই বিচারটা কে করবে? সেই বিচারটা কি দেশের স্পিকার তার করার কথা, এবং তিনি যদি করেন তাহলে তো তার অবশ্যই 90 দিন টাইম লিমিট, এবং সেটাও সুপ্রিম কোর্টের সার্কুলার অনুযায়ী। তো সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো কথা কেন স্পিকার ওম বিড়লা বললেন না? অন্যদিকে আমরা কি দেখতে পেয়েছি যে পর পর প্রতিনিয়ত দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন এনসিপিআই এর 20 জন সাংসদ, এবং এই এনসিপিআই এর 20 জন সাংসদ তারা এই মুহূর্তে তাদের সাংসদ পদ হারাতে পারেন তেমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। তার কারণ সারা ভারত জুড়ে এই মুহূর্তে কিন্তু এই বিষয়টার দিকে সবাই তাকিয়ে রয়েছেন যে একটা দলের 28 জন সাংসদের মধ্যে 20 জন যদি চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে সেই দলটার পরবর্তী অবস্থান কি থাকে। এবং সেখান থেকেই যে প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছিল, সেটা কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টে গিয়েছে, এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে যেভাবে নোটিশ সার্ভ করা হয়েছে, তাতে অন্তত এটুকু বোঝা যাচ্ছে
যে সম্পূর্ণ বিষয়টাকে সুপ্রিম কোর্ট হালকাভাবে নিচ্ছে না, এবং দলত্যাগ বিরোধী আইন কিন্তু এদের সবার বিরুদ্ধে লাগু হতে পারে। আমরা এর আগেই দেখতে পেয়েছি যে 3 জন সংখ্যালঘু যারা সাংসদ, ইউসুফ পাঠান, খলিলুর রহমান, আবু তাহের খান, তারা সবাই বলেছিলেন যে আমরা এনডিএ তে সামিল হব না, কিন্তু তারপর একদম কয়েক ঘন্টার মধ্যে বা কয়েক দিনের মধ্যে আমরা দেখতে পাই যে এদের 3 জনকে নিয়েও নরেন্দ্র মোদী একটা বৈঠক করেন এনডিএ, এবং সেখানে যোগব্যায়াম করার উপদেশ দেন তিনি, ইত্যাদি ইত্যাদি ঘটনা, সেগুলো আপনাদের সামনে রেখেছি বিভিন্ন সময়। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে মন্ত্রী পদ পর্যন্ত নাকি তাদেরকে অফার করা হয়, কিন্তু সম্পূর্ণ বিষয়টাকে অতটাই সহজ, অর্থাৎ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে প্ল্যানটা করেছিলেন সেই প্ল্যানটা কি অতটা সহজ হবে? এই মুহূর্তে ডিলিমিটেশন বিল, এফসিআরএ বিল এবং তার সঙ্গে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের মতন বিলগুলো পাশ করানোর জন্য সংখ্যা তো লাগবে, কিন্তু সংখ্যাটা কি বৈধ, এই প্রশ্ন উঠে আসছে। এর আগে ওম বিড়লাকে 2 বার করে কিন্তু চিঠি দেওয়া হয়েছে যে এদের সম্পূর্ণভাবে ডিসকোয়ালিফাই করা হোক, এদের সম্পূর্ণ যে সাংসদ পদ সেটাকে ডিসকোয়ালিফাই করা হোক, এবং ওম বিড়লার তরফ থেকে সম্পূর্ণ বিষয়টা ঝুলিয়ে রাখা হয়েছিল। তো সেই কাজটা একই ধরনের প্যাটার্ন ফলো করতে গিয়ে তিনি শিবসেনার ক্ষেত্রে নোটিশ সার্ভ করা হয়েছে তাকে, সেটার এখনো পর্যন্ত কোনো উত্তর দেননি তিনি। এবং এই মুহূর্তে সুপ্রিম কোর্ট তুষার মেহতার কথা শুনে হয়তো ওম বিড়লাকে নোটিশ সার্ভ করলেন না, কিন্তু এই 20 জন সাংসদ যদি সদুত্তর দিতে না পারে বা নোটিশের কোনো উত্তর দিতে না পারে একদম সময় মতন, তাহলে তাদের সাংসদ পদ যেমন যেতে পারে, ঠিক তেমন ভাবে কিন্তু ওম বিড়লা তার সঙ্গেও বেশ খানিকটা খারাপ কোনো কিছু অভিজ্ঞতার সম্মুখীন তিনি হতে পারেন সুপ্রিম কোর্টের দ্বারা। তার কারণ একদম সরাসরি সুপ্রিম কোর্ট আবারও নোটিশ সার্ভ করতে পারে ওম বিড়লাকে, এবং সরাসরি যেহেতু এই পিটিশনটার মধ্যে ওম বিড়লার নাম করা আছে, নাম উল্লেখ রয়েছে যে ওম বিড়লা আমাদেরকে জানাচ্ছেন না এই 20 জনকে নিয়ে তিনি কি করতে চাইছেন, সেহেতু কিন্তু তাকেও সরাসরি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আবারও একদম একটা বিড়ম্বনায় পড়তে হতে পারে। সুতরাং সম্পূর্ণ বিষয়টা অপারেশন লোটাসের অংশ হতে গিয়ে কোথাও গিয়ে ওম বিড়লা এই মুহূর্তে সবচেয়ে চাপে পড়লেন, এইটা 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্নটা, যে এই 20 জন নোটিশ পাওয়ার পরেই যদি তাদের মধ্যে 1 জন বা 2 জনও একদম সরাসরি কালীঘাট তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেন এবং তারা আবার ফিরে আসেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি যে জায়গাটা তৈরি হবে, বাদবাকি সবার সাংসদ পদ সেটা বেকায়দায় পড়বে। আর যদি এই 20 জন নোটিশের উত্তর দিয়েও দেন, তাহলেও কিন্তু 10th শিডিউল যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, সবে শুরু হয়েছে, এটা সম্পূর্ণ প্রসেসটা সবে শুরু হয়েছে। সংবিধানের 10th শিডিউল অনুযায়ী কিন্তু তাদের সাংসদ পদ সেটা অবশ্যই এটা প্রশ্ন চিহ্নের মুখে, অনিশ্চয়তার মুখে দাঁড়াবে। এই মুহূর্তে আমরা দেখবো যে সম্পূর্ণ যে পিটিশনের ডেট গুলো সেগুলো কিভাবে হয়, শুনানিটা প্রত্যেক দিন কিভাবে এগোচ্ছে আমরা দেখবো। তবে দেশের প্রধান বিচারপতি প্রথম দিনই এই পিটিশনটা ওঠার পরেই যেভাবে একদম খুব সহজে তিনি সরাসরি একটা নোটিশ সার্ভ করে দিলেন এই 20 জন সাংসদকে, তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে সম্পূর্ণ প্রক্রিয়াটা খুব একটা বৈধভাবে হয়নি। এবং ওম বিড়লা যে কথাটা বলেছিলেন যে আমরা দুপক্ষের কথাই শুনবো তারপর ডিসিশন নেব, সেই ডিসিশনটা কেন তিনি নিলেন না, এই সম্বন্ধে কিন্তু তাকেও নোটিশ সার্ভ করা হতে পারে সুপ্রিম কোর্ট থেকে। সম্পূর্ণ রাখলাম আপনাদের সামনে, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন।